আচ্ছা, কোর কম্পিটেন্সি নিয়ে কি কোনো আইডিয়া আছে বলেন তো? কোর কম্পিটেন্সি বিষয়টা কি? একটা অর্গানাইজেশনে কোর কম্পিটেন্সিস থাকে। এই কোর কম্পিটেন্সিস বিষয়টা বলতে আমরা কি বুঝি? বেসিক জিনিসটা কি কোর কম্পিটেন্সি? ওয়ার্ডটা কি শুনেছেন? হ্যাঁ ম্যাম, কোর কম্পিটেন্সি, কোর আবার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই অর্থগুলো শুনেছি। হ্যাঁ, কোর কম্পিটেন্সি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগুলো কিন্তু কানেক্টেড। জি। বাট এগুলো দিয়ে কি মিন করছে? কোর কম্পিটেন্সি ম্যাম হচ্ছে এরকম, সাপোজ গ্রামীণ ফোন এবং বাঙালি দুটো কোম্পানি। গ্রামীণ ফোনের কাস্টমার বেশি, অনেক কাস্টমার, এবং গ্রামীণ ফোন এই টেলিকম ইন্ডাস্ট্রি 45% তারা নিয়ে নেয়। আর বাকি যে 55% থাকে অন্যান্য টেলিকম অর্গানাইজেশন যেমন রবি বা সবগুলো মিলে নেয়। এই যে গ্রামীণ ফোনের যে 45% এখানে অংশ এটাই মূলত হচ্ছে কোর কম্পিটেন্সি। এটা কি গ্রামীণ ফোনের কোর কম্পিটেন্সি নাকি কোনো একটা কোর কম্পিটেন্সির কারণে গ্রামীণ ফোনে 45% কাস্টমার আর 45% মার্কেট তারা অ্যাচিভ করতে পেরেছে? জি জি, এটা 45% হচ্ছে তাদের মার্কেট অ্যাচিভমেন্ট। কিন্তু এই মার্কেট অ্যাচিভমেন্ট যে 45%, এই অ্যাচিভমেন্টের জন্য তারা তাদের কোর কম্পিটেন্সিটা ইউজ করেছে। তাহলে আমরা কি বলতে পারি কোর কম্পিটেন্সিটা কি? যেমন তাদের নেটওয়ার্ক, নেটওয়ার্ক, ইট ক্যান বি, বাট এখন রিসেন্ট টাইম আমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কিন্তু ওদের কোর কম্পিটেন্সি বলতে পারি না। কারণ সত্যি কথা, আগে 10-15 বছর আগে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্ক এটা মানে খুব ভালো একটা সাপোর্ট দেয় না। না ম্যাম, আপনি যদি বাংলাদেশে টেলিকম ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক নিয়ে অ্যানালাইসিস করেন বা কম্পেয়ার করেন, ডেফিনেটলি স্টিল নাও। কিন্তু আমার গ্রামীণ ফোনের সিম ছিল, সবকিছুই ছিল, বাট আমার আব্বু এখন ইউজ করে, আমার আম্মু ইউজ করে। মাঝে মাঝে দেখা যায় বাংলা লিংকের যে নেটওয়ার্ক বা টেলিটকের নেটওয়ার্কও কিছু কিছু জায়গায় খুব ভালো সাপোর্ট দিচ্ছে। বাট গ্রামীণ ফোন এখন আগের চাইতে আমার মনে হয় যে ওদের পারফরম্যান্সটা একটু ডাউন আছে কম্পারেটিভলি। প্রবলেম হচ্ছে ম্যাম, আপনি থাকেন হচ্ছে শহরে, আপনার শহরে এই প্রবলেমটা হচ্ছে, বাট অল ওভার দ্য কান্ট্রি যখন আপনি কম্পেয়ার করবেন তখন দেখবেন গ্রামে বাঙালি ওরা থ্রুআউট দ্য হোল কান্ট্রিতে একটা ব্যালেন্সড ওয়েতে নেটওয়ার্ক দিচ্ছে, তো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় একটু কভারেজটা ওদের সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে কোর কম্পিটেন্সি কিন্তু এক্সাম্পলটা থেকে আমরা বুঝতে পারছি যে কোনো একটা অর্গানাইজেশনের ইউনিক কিছু ফিচার্স থাকবে, অ্যাচিভমেন্ট আর ইউনিক কিছু ফিচার্স থাকবে যেটা ওই কোম্পানিকে অন্য কোম্পানিজ থেকে কি করবে, আলাদা করে দিবে। এই যে ইউনিক ফিচার, এই ফিচারগুলোর জন্য তারা কি করতে পারবে, এক্সট্রা কাস্টমার অর্গানাইজেশনে গ্র্যাব করে নিয়ে আসতে পারবে। এই ইউনিক ফিচারগুলো হচ্ছে অর্গানাইজেশনের কোর কম্পিটেন্সি। Let's say the definition. Core competencies are the unique resources and strengths that an organization's management considers when formulating strategy. Okay. Core competency হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনের ইউনিক কিছু রিসোর্সেস বা কিছু স্ট্রেংথস, যেটা যে কোনো ধরনের স্ট্র্যাটেজি যখন ওই কোম্পানিটা নেয় বা যে কোনো ধরনের স্ট্র্যাটেজি ফর্মুলেট করে, ওই কোর কম্পিটেন্সিগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয়। কোনো কাজ করার আগে কিন্তু আমরা কি করি, স্ট্র্যাটেজি বিল্ড আপ করি। যখন আমরা ওই স্ট্র্যাটেজির মধ্যে আমাদের স্ট্রেংথটাকে নিয়ে আসবো, এমন কোনো ফিচার্স নিয়ে আসবো যেটা অন্য কোনো অর্গানাইজেশনের কাছে নেই, তখন কি হবে, কাস্টমার গ্র্যাব করাটা অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো কোর কম্পিটেন্সি বলতে এই জিনিসটাকেই বোঝাচ্ছে, বাট সব অর্গানাইজেশন কিন্তু কোর কম্পিটেন্সি মেইনটেইন করতে পারে না। জি ম্যাম, মনে হচ্ছে কোর কম্পিটেন্সি সহজ একটা ডেফিনিশন হচ্ছে যেটা আমার আছে আপনার নাই। এক্স্যাক্টলি, খুব ভালোভাবে বলতে পেরেছেন। হ্যাঁ, আমার আছে আপনার নেই, আপনার আছে আমার নেই, মিলবে না, ইউনিক ফিচার। বাট প্রবলেম হচ্ছে কি, এই ইউনিক ফিচারটা বা কোর কম্পিটেন্সি সব অর্গানাইজেশন কিন্তু বিল্ড আপ করতে পারে না। কিছু কিছু অর্গানাইজেশন আছে যারা লং টাইম ধরে সাস্টেইন করছে মার্কেটে, তাদের কিন্তু কিছু ইউনিক ফিচারের কারণেই তারা কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারছে। আদারওয়াইজ যদি 10টা কোম্পানি সেম ধরনের সার্ভিস আর প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করে, আপনি কেন একটার কাছে যাবেন? স্পেসিফিক্যালি একটাই আমি কেন চুজ করবো 10টার মধ্যে? নিশ্চয়ই ওই 10টার মধ্যে একটা আমাকে আলাদা কিছু প্রোভাইড করছে। আদারওয়াইজ কখনো কিন্তু কোম্পানি সিলেক্ট করা, মানে ওই 10টার মধ্যে যে কোনোটার কাছে একবার একটার কাছে গেলাম, ইট ক্যান বি পসিবল। সো কোর
হচ্ছে এই জিনিসটা যে ইউনিক ফিচার থাকবে বা কিছু রিসোর্স থাকবে, স্ট্রেংথ থাকবে, যেটা প্রত্যেকটা অর্গানাইজেশন তার স্ট্র্যাটেজি ফর্মুলেশনের সময় কি করবে, মাথায় রাখবে। এখন কোর কম্পিটেন্সি 4 ধরনের হয়, প্রত্যেকটা অর্গানাইজেশনে বেসিক্যালি 4 ধরনের কোর কম্পিটেন্সি হয়। কি কি? ওই অর্গানাইজেশনের ওয়ার্কফোর্স, অর্গানাইজেশনটাকে যারা চালাচ্ছে, এটা হতে পারে ওয়ার্কার্স, হতে পারে এমপ্লয়িজ, হতে পারে এমপ্লয়ার্স, ইভেন দ্য ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। ফুল ওয়ার্কফোর্স, হিউম্যান বিং বা হিউম্যান রিসোর্স যেটা দিয়ে ওই কোম্পানিটা রান করছে, তারা কি ওই কোম্পানির ওয়ার্কফোর্স। এরা কিন্তু কি হতে পারে, কোর কম্পিটেন্সি হতে পারে। কিন্তু কেন? ইউনিক ফিচার থাকবে তাদের, ওই ওয়ার্কফোর্সদের এমন একটা হয়তো বা টেকনিক্যালি তারা ডেভেলপ হতে পারে, এক্স্যাক্টলি, তারা স্কিলড হবে। জি, তারা এমন ভাবে স্কিলড হবে যেটা অন্য কোনো কোম্পানির এমপ্লয়িজদের বা ওয়ার্কফোর্সের মধ্যে নেই। তারা ডিফারেন্ট ওয়েতে ট্রেন্ড হবে। সিটি ব্যাংক কিভাবে হয়? এবং সিটি ব্যাংকের ওদের যে মানে কমিউনিকেশন এবং ওদের যে সার্ভিস, হ্যাঁ যেটা বলছিলাম, সিটি ব্যাংকের ওয়ার্কফোর্সরা এতটাই মানে স্কিলড। এক্স্যাক্টলি। আমি একটা এক্সাম্পল দিই, খুব রিসেন্ট একটা এক্সাম্পল দিই যেটা আমার সাথেই হয়েছে। সিটি ব্যাংকের কথা যেহেতু বললেন, সিটি ব্যাংকের বলাকা সিনেমা হলের পাশে একটা এটিএম বুথ আছে। তো ওই এটিএম বুথ থেকে আমার টাকা উঠাতে হবে। সো আমি 5000 টাকা দিয়ে কমান্ড দিয়ে আমি ওয়েট করছি। নর্মালি কি হয় এটিএম বুথগুলো বা মেশিনগুলোতে একটা ছোট চিকন স্পেস থাকে যেটা দিয়ে টাকাটা বের হয়ে আসে, রাইট? একদম ফ্রন্টের সাইডের মধ্যে থাকে। বাট আমি যখন এভরিথিং মানে ডান, সবকিছুই করলাম, টাকা যে সাউন্ড হয় তারা কাউন্ট করছে সেটাও হলো, দেন সাউন্ড হলো এবং স্ক্রিনে শো করছে যে আমার উইদিন 15 সেকেন্ডস এই টাকাটা নিতে হবে। বাট আমি কোনো টাকা দেখতে পাচ্ছি না। আমি আমার চোখের সামনে কোনো টাকা নেই। আমি খুব অস্থির হয়ে গেছে, কি হলো। আমি যখন এন্টার করলাম এটিএম বুথটাতে, তখন ওইখানে যে গার্ড ছিল উনি বের হয়ে গেছেন। এবং বের হয়ে গেছেন মানে টোটালি বের হয়ে গেছেন, ওনাকে আশেপাশে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি কি করবো আমি বুঝতে পারছি না। বলাকার পাশেই তো যে নিউ মার্কেট ওইসব অপোজিটে অনেক হকাররাও থাকে। একজন হকার আমাকে বলছিলেন আপনি এটা করেন, ওটা করেন, এভাবে করেন, ওয়েট করেন, মানে অনেক মানে হেল্প করে, মেন্টালি সাপোর্ট দেওয়ার ট্রাই করছিল। বাট আমি কোনোভাবেই কিন্তু পারছিলাম না। ওদের কল সেন্টারের যে নাম্বারটা সেটা আমার কাছে ইমিডিয়েটলি তখন ছিল না, বা আমার মোবাইলে যে মেসেজের মাধ্যমে নাম্বারটা দেওয়া হচ্ছে এটা আমার মনে নেই। যাই হোক, আফটার 10 মিনিটস, আমি কিন্তু 10 মিনিট ধরে, কারণ ওখান থেকে বের হয়ে গেলে আমার টাকাটা কিন্তু আমার রইল না। আমি ওখানে 10 মিনিটস ধরে অপেক্ষা করছি আমি কি করবো, বা গার্ড আসুক, গার্ডের কাছে হেল্প চাই। দেন আরেকজন কাস্টমার আসলেন, ওনার কাছে যে কার্ডটা ছিল, আমার কিন্তু কার্ড সিটি ব্যাংকেরই ছিল। তো ওই যে পরে যে কাস্টমার আসলেন ওনার কার্ড ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। তো আমি ওনাকে প্রবলেমটা বললাম যে এরকম হচ্ছে, তো আমি এখন কি করবো আমি বুঝতে পারছি না। আমার তো সিটি ব্যাংকের কার্ড, আমি ভয় পাচ্ছি, ওনার তো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, অন্য আরেকটা ব্যাংকের। তো ওনার জন্য কিন্তু সেম প্রবলেমটা হলে আরও বেশি প্রবলেমেটিক হয়ে যাবে। তারপরে উনি বললেন আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আমি ট্রাই করে দেখি, বাট কম টাকা দিয়ে ট্রাই করুন। উনি 2000 টাকার কমান্ডটা দেয় মেশিনকে। দেওয়ার পর এরপর আমি আরও ফোকাস দিয়ে নোটিস করার চেষ্টা করলাম যে টাকাটা কোন দিক দিয়ে আসে, কারণ স্ক্রিনেও শো করছে আপনি টাকাটা দেন, বাট আমি টাকাটা দেখতে পাচ্ছি না। এরপরে দেখলাম কি যে সব কিছু ঠিকঠাক করার পর যখন টাকাটা বের হলো, আমি এইরকম নর্মালি মেশিন দেখিনি। মেশিনের নিচের সাইডে একটা বক্সের মতো আছে যেটা ঢাকনাটা খুলে যায় এবং আরো ভিতরের দিকে একদম কোনায় একদম চিপায় টাকাটা। এটা নোটিস না করলে যারা ফার্স্ট টাইম আসবে তাদের পক্ষে দেখা আসলে সম্ভব না। আমি কিন্তু অন্যান্য অনেক এটিএম থেকে টাকা উইথড্র করেছি, এটা একটু ডিফারেন্ট ছিল। বাট ফরচুনেটলি আমি বলবো পরে যে কাস্টমার আসে ওনার কিন্তু 2000 টাকাই আসে, মানে আমার যে 5000 টাকা আমি কমান্ড করেছিলাম উইথড্র করার জন্য ওই টাকা মেশিনের ভিতরে। ওটা কি মানে আসছে, টাকা আসছে কিন্তু আপনি দেখেন না যে আবার ওরা নিয়ে নিয়েছে। হ্যাঁ, মেশিনের ভিতরে ব্যাক চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। যদি ব্যাক না হতো তাহলে কিন্তু যে পরবর্তী যে কাস্টমার ওনার কাছে কিন্তু 7000 টাকা আসতো, আমার 5000 সহ, কিন্তু ওখানে টাকাটা ছিল না, ওরা ব্যাক। আচ্ছা। নরমালি কি হয় টাকা বের হলে কিন্তু বের হয়, এটা ওরকম না। এটার সিস্টেম যে আমি বললাম না ডিফারেন্ট। আমি টাকাটা নিতে পারিনি, টাকাটা ওখানে ব্যাক চলে গেছে। এরপর আমি তো আর ওখানে আমার কিছু করার নেই, কিন্তু আমি আবার ওই পরবর্তী যে কাস্টমার সেম প্রসেসে আমি আবার 2000 টাকা উঠিয়েছি, কারণ আমার টাকাটা ইমার্জেন্সি ছিল, উঠাতেই হবে। আমি উঠেছি কিন্তু আমি কিন্তু ওই 5000 টাকা পাইনি এবং আমার ফোনে
5,000 টাকা উইথড্র হয়েছে, পরে 2,000 টাকা, টোটাল 7,000 টাকা উইথড্র কিন্তু ডান। আমার হাতে কত ছিল ক্যাশ? 2,000 ছিল। এরপর আমি কি করব, আমি ব্রাঞ্চে গেলাম যেখানে আমার অ্যাকাউন্ট ওপেন করা, ওদের কাছ থেকে কল সেন্টারের নাম্বার নিয়ে কল সেন্টারে কল দিলাম, সবকিছু ইনফর্ম করলাম। তারা বললো যে আমরা একটু চেক করে দেখব, যদি প্রবলেম থাকে তাহলে সেটা সলভ করব, সেটা 3 to 5 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি ইনশাআল্লাহ সমাধানটা পেয়ে যাবেন। দেন ওকে ডান। কিন্তু ব্রাঞ্চে যেই যার কাছ থেকে মানে আমি হেল্প নিয়েছি তাকে জিজ্ঞেস করলাম যে এইটা টাকাটা ব্যাক পাওয়ার পসিবিলিটি কেমন। তখন উনি বললেন যে আসলে এটা পসিবিলিটি ডিপেন্ড করছে যে আপনার এই টাকাটা কেউ নিয়ে গেছে কিনা সেটার উপর। যদি কেউ টাকাটা নিয়ে যায়, অনেক সময় এরকম হয় যে টাকাটা চলে গেছে, নিয়ে যায় অনেকে, সেই ক্ষেত্রে আপনি টাকাটা হয়তো ব্যাক পাবেন না। কারণ এটিএম বুথ কি করবে, ওদের যে উইথড্র এবং ওদের যে টাকাটার অ্যামাউন্ট ভিতরে আছে সেটা মিলানোর চেষ্টা করবে। যখন দেখবে 5,000 এক্সট্রা আছে তখন আপনি সেটা ব্যাক পাবেন, কিন্তু সেটা যদি কেউ নিয়ে যায় তাহলে তো পসিবল না। তখন আমি ওনাকে বললাম যে আমার পরে যে কাস্টমার ছিলেন উনি টাকা উইথড্র করেছেন, ওনার কাছে কিন্তু এক্সট্রা 5,000 আসেনি। ওনার পরে আমি আবার উইথড্র করেছি, আমার কাছেও কিন্তু আসেনি। দ্যাট মিনস টাকাটা মেশিনের ভিতরেই আছে। যাই হোক, তখন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আশা রাখতে পারেন। 5,000 টাকা কিন্তু কম, সরি অনেক টাকা, কষ্টের টাকা। এরপর কি হলো, পরের দিনই আমার কাছে মেসেজ আসলো যে 5,000 টাকা ডিপোজিট করা হয়েছে আমার সিটি ব্যাংকের অ্যাকাউন্টে। মানে 24 আওয়ার্সও লাগেনি তাদের প্রবলেমটা সলভ করতে। তাহলে বুঝেন, এই যে আপনার সিটি ব্যাংকের এক্সাম্পল থেকে আমি এই কথাটা বললাম যে ওদের যে স্কিল, ওদের যে ইনস্ট্যান্ট কাস্টমারকে সার্ভিস দেওয়ার যে একটা অ্যাবিলিটি, এটা কিন্তু সত্যি সত্যি মানে খুবই ভালো। আমার এসআইবি এর অ্যাকাউন্ট ছিল, এসআইবি এর অবস্থা এখন জানেন খুবই বাজে অবস্থা। আমার বেশ খানিক টাকা, লাখখানেক টাকা আমার ওখানে আটকে আছে, আমি উঠাতে পারছি না। এই কারণে মানে একটা স্যালারি অ্যাকাউন্ট ছিল আমার, এই কারণে এখন সিটি ব্যাংকে আবার আচ্ছা এরকম ওপেন যাই হোক সিটি ব্যাংকে এই জন্য কি করা, আমার অ্যাকাউন্ট ওপেন করা, এবং দে আর রিয়েলি অ্যামেজিং। তারা খুবই ভালো কাস্টমার সার্ভিস দিয়ে থাকে। যাই হোক, কিছু বলতে হবে যেন অনেক কিছু চলে আসে আসলে। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু সিটি ব্যাংকের কোর কম্পিটেন্সি, তাদেরকে কাস্টমার সার্ভিস দেওয়ার, তাদের যে কাস্টমার সার্ভিস দেওয়ার অ্যাবিলিটি সেইটা। আচ্ছা, তাহলে ওয়ার্কফোর্স আমরা বুঝতেই পারছি যে ওয়েল ট্রেন্ড অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ার্কফোর্স। ফ্লেক্সিবিলিটি কিন্তু ওয়ার্কফোর্সের মাঝে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, ওয়ার্কফোর্স তারা একটা স্পেসিফিক কাজ করছে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম যে তারা একটা স্কিলড, একটা কাজে তারা স্কিল, দ্যাটস ওয়াই তারা ওই কাজটা করছে। কিন্তু যদি অর্গানাইজেশনের প্রয়োজন হয় যে ইনস্ট্যান্ট কোনো একটা সার্ভিস তাদের প্রয়োজন, বা কাস্টমার এমনভাবে ডিমান্ড করছে যে একটু ডিফারেন্ট ওয়েতে তারা সার্ভিসটা চায়, সেই ক্ষেত্রে যদি ওয়ার্কফোর্স ফ্লেক্সিবল না হয়, তারা যদি বলে যে না আমরা এই কাজটাই করবো, আমরা এর বাইরে কোনো কাজ করতে পারি না বা চাই না, এই রিজিডিটিটা দেখায়, তাহলে কি কাস্টমার আলটিমেটলি সাস্টেইন করে রাখা পসিবল? এটা কিন্তু কখনো পসিবল হয় না। এই জন্য ওয়ার্কফোর্স শুধু ওয়েল ট্রেন্ড হলেই হয় না, কি হতে হবে সেই সাথে ফ্লেক্সিবল হওয়াটা অনেক বেশি কিন্তু ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ফ্যাসিলিটিস। কি কি ধরনের ফ্যাসিলিটিস হতে পারে একটা অর্গানাইজেশনের কোর কম্পিটেন্সি? ওয়েল লোকেটেড, মানে কি লোকেশনটা কোথায়। একটা অর্গানাইজেশনের লোকেশন কিন্তু কাস্টমার গ্র্যাব করার জন্য বা মার্কেট গ্র্যাব করার জন্য অনেক ইম্পর্টেন্ট। লোকেশনের জন্য কিন্তু অনেক অর্গানাইজেশন এরকম আছে শাটডাউন করে দিতে হয়েছে, কারণ ওখানে কাস্টমার টার্গেটের যে কাস্টমার তাদেরকে কি করা হয়নি, গ্র্যাব করা সম্ভব হয়নি। যেমন লোকেটেড ফ্যাসিলিটিসের মধ্যে কি কি থাকতে পারে? অফিস, অর্গানাইজেশনটার অফিস, তাদের স্টোর, তাদের প্ল্যান্ট is a primary advantage because of the long lead time needed to build new ones. এই যে লিড টাইম বিষয়টা, এটা আমি একটু এক্সপ্লেইন করব। In addition, flexible facilities that can handle a variety of services or products at different levels of volume provide a competitive advantage. এটা একটু বলি, এই যে because of the long lead time needed to build new ones, lead time বিষয়টা কি? লিড টাইম নিয়ে কোনো আইডিয়া আছে? এটা হচ্ছে লং টাইম যদি লিড দেওয়ার ক্ষমতা থাকে এরকম না 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 লিড টাইম আসলে এটা না, আমি একটু বলছি এক্সাম্পল দিই। লিড টাইম বিষয়টা হচ্ছে একটা অর্ডার প্লেস হয়েছে, আপনার কোম্পানিতে, সেই অর্ডারটা ফুলফিল করা পর্যন্ত যে সময়টুকু, মানে অর্ডার প্লেসমেন্ট অ্যান্ড অর্ডার ফুলফিলমেন্ট, এটার মাঝে যে সময়টুকু, এটাকে বলা হয় লিড টাইম।
days or 3 days, এই সময়টা কি লিড টাইম। এখন যদি ধরেন আপনি একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছেন যেটা আপনি 2 days এর মধ্যে টার্গেট আপনি হাতে পেয়ে যাবেন, সেটা কোনো কারণে 7 দিনও আসলো না, আপনি কি স্যাটিসফাইড কাস্টমার হবেন অর ডিসস্যাটিসফাইড কাস্টমার হবেন? কোর্স ডিসস্যাটিসফাইড কাস্টমার। সেই ক্ষেত্রে এই অর্গানাইজেশন কিন্তু বা এই কোম্পানি কিন্তু আপনাকে আর কি করে রাখতে পারবে না, ধরে রাখতে পারবে না, আপনি তাদের কম্পিটিটরের কাছে চলে যাবেন। এই কারণে কি করতে হয়, এই অর্গানাইজেশনগুলোর যাদের লিড টাইম লং হয়ে যায় তাদের কিন্তু নতুন নতুন আবার প্ল্যান বিল্ড আপ করতে হয় যেন তারা কাস্টমারের আরো কাছে থাকতে পারে। এটা কিন্তু একটা প্রবলেম। এই জন্য কি করতে হবে, ওয়েল লোকেটেড ফ্যাসিলিটিজ অলওয়েজ ইম্পর্টেন্ট, যেন মার্কেট প্লাস কাস্টমার দুইটারই কাছাকাছি থাকা যায়। আবার কি হয়, ফ্লেক্সিবল ফ্যাসিলিটিস। ফ্লেক্সিবল ফ্যাসিলিটিস বলতে কি বোঝাচ্ছে, আপনার আজকে 50 ইউনিট প্রোডাক্ট দরকার, বাট সাডেনলি যদি আপনার ডিমান্ড অনেক বেশি হয়ে যায় প্রোডাক্টের, 200 ইউনিট একসাথে আপনার কি হলো, ডিমান্ড হলো, বাট আপনার যে ক্যাপাসিটি সেটা 50 ইউনিটে প্রডিউস করতে পারে, তাহলে এই যে 150 এক্সট্রা ডিমান্ড এটাকে আপনি ফুলফিল করতে পারবেন? পারবেন না। এই জন্য ফ্যাসিলিটি বা আপনার যে লোকেশনটা, আপনার যে প্ল্যান্টের যে স্পেসটা, এটা এমন হওয়া উচিত যেন সেটা ফ্লেক্সিবল হয়, কমও যেন সেটা প্রডিউস করতে পারে, এবং যদি বেশি কোয়ান্টিটির ডিমান্ড হয়ে যায় সেটাও যেন তারা করতে পারে, প্রডিউস করতে পারে। এই পয়েন্টটা ক্লিয়ার? ওকে। মার্কেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল নো হাউ, এই বিষয়টা কি একটু পড়ে দেখি। An organization that can easily attract capital from stock, sales, market and distribute its services or products or differentiate them from similar services or products on the market has a competitive edge. এখানে কি বলেছে দেখেন, মার্কেট এন্ড ফাইন্যান্সিয়াল নো হাউ, তার মানে কি, নো হাউ মানে কি, কৌশলটা, স্ট্র্যাটেজিটা, মার্কেট কিভাবে গ্র্যাব করবে এবং ফাইন্যান্সটা কিভাবে, স্টক সেল করার মাধ্যমে কিন্তু কি করা হয়, এই ফাইন্যান্সটা বা ক্যাপিটালটা আর্ন করার চেষ্টা করা হয় বা অর্গানাইজেশন নিয়ে আসার চেষ্টা করা হয়। যেই অর্গানাইজেশনগুলো জানে যে তারা মার্কেট কিভাবে গ্র্যাব করবে এবং তাদের স্টকগুলো খুব ইজিলি সেল করে দিতে পারবে, তারাই কি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এই ফাইন্যান্সিয়াল নো হাউ বলতে কিন্তু এটাই বুঝাচ্ছে, দেখেন, স্টক সেলস and market and distribute its services and products. স্টকটা খুব দ্রুত কি করতে হবে, সেল করা জানতে হবে, এবং তাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস দ্রুত যেন মার্কেটেবল হয়ে যায় সেই ব্যবস্থাটাও তারা করবে। যদি তারা করতে পারে তাদের একটা মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। The last one is, এই যে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কি, systems and technology। উপরে, organizations with expertise in information systems have an edge in industries that are data intensive such as banking. যেই অর্গানাইজেশনগুলো ইনফরমেশন সেন্সিটিভ বা ইনফরমেশন ইন্টেন্সিভ, যেখানে ইনফরমেশন নিয়ে বেশি কাজ করা হয়, তারা যদি ইনফরমেশনে খুব বেশি এক্সপার্টাইজ হয় বা ইনফরমেশন সম্পর্কে, আইটি সম্পর্কে, ইনফরমেশন টেকনোলজিতে তারা এক্সপার্ট হয়, তারা কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে। অনেক ব্যাংক আছে, কোনো ব্যাংকের আমরা প্রায় শুনি না সার্ভার ডাউন, কাজ করছে না, আমরা অনেক ম্যাক্সিমাম এখন কিন্তু কেউ মানে ফিজিক্যালি গিয়ে খুব কম এখন ট্রানজ্যাকশন হয়, অনলাইন ট্রানজ্যাকশন অনেক হয়, কিন্তু যদি সামহাউ এরকম হয় যে সার্ভার ডাউন, তখন কি আমরা কোনো হেল্প নিতে পারবো? সেখান থেকে কিন্তু কোনো হেল্প নেওয়া পসিবল না। সেই ক্ষেত্রে ওই অর্গানাইজেশনগুলো কখনোই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকে না। তাহলে যে অর্গানাইজেশনগুলো আইটিতে খুব এক্সপার্ট হয় তারাই কিন্তু এই সিস্টেমস অ্যান্ড টেকনোলজি, এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা তাদের অর্গানাইজেশনে নিয়ে আসতে পারে এবং তারা তাদের কম্পিটিটর থেকে নিজেদেরকে আলাদা প্রমাণ করতে পারে। এই যে কোর কম্পিটেন্সিস, এই কোর কম্পিটেন্সিসগুলো নিয়ে কোনো সমস্যা আছে? না। বুঝতে পেরেছেন না? খুবই ইজি, একদম সহজ। আমি একদম সহজ ভাষায় আপনাদেরকে স্লাইডও রেখেছি, আই থিঙ্ক এক্সপ্লেইনও করছি আমি সেই ওয়েতে যেন আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। আচ্ছা, এই মার্কেট অ্যানালাইসিস, মার্কেটিং কোর্স করেছিলেন আগে, বেসিক মার্কেটিং কোর্স? হ্যাঁ, তাহলে এই মার্কেট অ্যানালাইসিস অলরেডি নোন, বাট আমি কেন এই টপিকটা এখানে নিয়ে এসেছি, কারণ অপারেশনস ম্যানেজমেন্ট যেহেতু আমরা সাপ্লাই চেইন নিয়ে পড়ছি, সাপ্লাই চেইন কিন্তু মার্কেটের সাথে কানেক্টেড, দ্যাটস ওয়াই মার্কেট কিভাবে অ্যানালাইজ করতে হয় আমাদের এই বিষয়টা জানার প্রয়োজন। এখন মার্কেট অ্যানালাইসিস বিষয়টা কি? Market analysis first divides the firm's customers into market segments and then identifies the needs of each segment. এটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। আগে টার্গেট করব, প্রোডাক্ট তো
প্রোডাকশনের আগে তারা কি করবে, তাদের মার্কেটে অ্যানালাইজ করবে যে তারা এই প্রোডাক্টের জন্য কোন কাস্টমারকে টার্গেট করতে চাচ্ছে। একটা প্রোডাক্টের জন্য কাস্টমার কিন্তু পুরো হোল পপুলেশন হতে পারে না। ফর এক্সাম্পল ইয়াং পিপল, তারা যে ধরনের ড্রেস আপ পছন্দ করবে, একটু এজ বা 50+, 55+, তাদের ক্ষেত্রে কি সিমিলার কাইন্ড অফ প্রোডাক্ট যাবে? কখনোই যাবে না। একটা অর্গানাইজেশন যারা ইয়াং পিপলদের জন্য প্রোডাক্ট প্রডিউস করছে, তাদের টার্গেট কাস্টমার কিন্তু তারাই থাকবে। সো কি করতে হবে, প্রথমে টার্গেট কাস্টমার কারা সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং টার্গেট কাস্টমার আইডেন্টিফাই করলাম সেটা ঠিক আছে, এরপর কিন্তু আবার আইডেন্টিফাই করতে হবে প্রত্যেকটা যে সেগমেন্টে, যে আমি ভাগ করলাম কয়েকটা সেগমেন্টে ফুল মার্কেটকে, দেখতে হবে প্রত্যেকটা সেগমেন্ট কি চাচ্ছে। আমার ফ্যাক্টরি বা আমার অর্গানাইজেশন কাপড় নিয়ে, পোশাক নিয়ে কাজ করে, একটা পোশাকের কারখানা, সেখানে কিন্তু কয়েকটা সেগমেন্টের পোশাক কি হয়, প্রডিউস করা হয় বিভিন্ন এইজের। এই যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এরকম করে আমি কি করব, আমার ফুল মার্কেটকে সেগমেন্ট করে ফেললাম, ভাগ করে ফেললাম। এখন আমি দেখবো যে কোন সেগমেন্টের নিড কেমন, কোন সেগমেন্ট কি ধরনের ডিমান্ড আমার কাছে রাখে। এইটা করার মাধ্যমে আমরা যে কাজটা করছি সেটা কিন্তু মার্কেট অ্যানালাইসিস। তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি মার্কেট সেগমেন্টেশন, সেগমেন্টেশন মানে কি ফুল মার্কেটকে ছোট ছোট ক্ষুদ্র ভাগে ভাগ করা, আর একটা হচ্ছে নিড অ্যাসেসমেন্ট, এই যে প্রত্যেকটা ভাগের নিডটা অ্যাসেস করা, আইডেন্টিফাই করা। তাহলে মার্কেট সেগমেন্টেশন একটু আমরা পড়ে দেখি কি লেখা আছে। Market segmentation is the process of identifying groups of customers with enough in common to warrant the design and provision of services or products that the group wants and needs. তাহলে কি enough in common, তার মানে কি কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কমন কিছু ডিমান্ড থাকতে হবে। যে সেগমেন্টগুলো এরকম কমন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে যাচ্ছে তাদেরকে আমরা একটা সেগমেন্টে ফেলে দেব। এরকম কমন ফিচার যে সেগমেন্টে থাকবে তারা একসাথে থাকবে, এবং যাদের মাঝে একটু ডিসিমিলারিটিস আছে তারা সেপারেট সেগমেন্টে চলে যাবে। Then need assessment কি? The second step in market analysis is to make the needs assessment, which identifies the needs of each segment and assesses how well competitors are addressing those needs. আচ্ছা, সেকেন্ড পয়েন্টটাতে, সেকেন্ড পার্টটাতে তারা কি করে, নিডটা অ্যাসেস করবে। ওই যে মার্কেট সেগমেন্ট করা হয়েছে, মার্কেটিং নিড অ্যাসেস করবে, এবং সেই সাথে আরেকটা জিনিস খেয়াল করবে যে তাদের যে কম্পিটিটর আছে তারা ওই সেগমেন্টগুলোকে কিভাবে সার্ভিস দিচ্ছে। কম্পিটিটরকে মাথায় রেখে কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে অর্গানাইজেশনগুলো কম্পিটিটরকে কখনো গুরুত্ব দেয়নি তারা কিন্তু অলওয়েজ ফল করেছে। কম্পিটিটর, আমার মনে হয় কি সামটাইমস যে কাস্টমার স্টাডির চাইতে কম্পিটিশন স্টাডি আরো বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার যে সিমিলার প্রোডাক্ট অন্য যে অর্গানাইজেশন দিচ্ছে, তারা কিভাবে আমার কাস্টমারকে, আমার সেম কাইন্ড অফ কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, সেটা যদি আমি না জানি তাহলে তাদের সাথে বেটার কিভাবে হবে। এই জন্য কম্পিটিটর স্টাডি করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে মার্কেট অ্যানালাইসিসে আমরা এই দুটো পার্ট পাচ্ছি। এই পয়েন্টে কোনো সমস্যা আছে? ওকে। অর্ডার উইনার্স অ্যান্ড অর্ডার কোয়ালিফায়ার্স, এই দুইটা বিষয় অনেক ইন্টারেস্টিং। দুটো বিষয় কি? দুটো বিষয়ের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। অর্ডার উইনারটা একটু দেখেন। A criterion customers use to differentiate the services or products of one firm from those of another. এটা আমরা একটু পড়লাম। অর্ডার কোয়ালিফায়ারটা একবারে পড়ে নিই, দেন আমি এক্সপ্লেইন করব। মিনিমাল level required from a set of criteria for a firm to do business in a particular market segment. Okay, এখন একটু বলছি বিষয়টা কি। অর্ডার উইনার হচ্ছে একটা মার্কেটে আপনি কি করবেন, থাকবেন, বিজনেস করবেন, ঠিক আছে। আপনাকে কোন কোন টার্মগুলো অন্য অর্গানাইজেশন থেকে ডিফারেন্সিয়েট করে নিয়ে আসবে এবং আপনার প্রোডাক্ট এন্ড সার্ভিসকে ডিফারেন্সিয়েট করে নিয়ে আসবে, যেটা আপনাকে উইন করতে হেল্প করবে, সেটা হচ্ছে অর্ডার উইনার। এবং অর্ডার কোয়ালিফায়ার, কোয়ালিফায়ার মানে কি, আমরা এরকম ক্রিকেটের ক্ষেত্রে দেখি না যে 1 থেকে 8 যারা
কোয়ালিফাই করতে হয়। এই কোয়ালিফায়ার হচ্ছে এই জিনিসটা। অর্ডার কোয়ালিফায়ার হচ্ছে আপনার একটা মার্কেটে বিজনেস করার জন্য মিনিমাম কতটুকু লেভেলের কিছু ক্রাইটেরিয়া থাকতেই হবে, যেটা থাকলে আপনি একমাত্র মার্কেটে এন্টার করতে পারবেন, আদারওয়াইজ ইউ কান্ট এন্টার ইন দ্যাট মার্কেট। সেটা হচ্ছে কি অর্ডার কোয়ালিফায়ার। এটার মধ্যে পার্থক্য বুঝছেন? উইনার হচ্ছে কি আপনাকে পুরোপুরি ডিফারেন্সিয়েট করবে। এখানে সেট অফ ক্রাইটেরিয়া থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, কিন্তু অর্ডার কোয়ালিফায়ার হচ্ছে ওই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে বেসিক কিছু আইটেম যেটা আপনার থাকতেই হবে টু গেট ইন দিস মার্কেট। এটার একটা এক্সাম্পল দেখেন। এই যে প্রথমটা হচ্ছে অর্ডার উইনার, সেকেন্ড হচ্ছে অর্ডার কোয়ালিফায়ার। অর্ডার উইনারের ক্ষেত্রে আমি কি বলেছি, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকবে এবং যেটা কি করবে আপনাকে ডিফারেন্সিয়েট করবে। ডিফারেন্সিয়েট করা মানে কি আপনার প্রোডাক্টটা কিন্তু কোম্পানিতে ডিফারেন্টলি অ্যাকসেপ্টেড, সেক্ষেত্রে আপনার সেলস অনেক হাই হয়ে যাবে না? দেখেন নিচের সাইডে কি লো থেকে হাই বেড়েছে, হাই দেওয়া আছে, আর লেফট সাইডে যে ভার্টিক্যালি যে এটা দেওয়া দাগটা দেওয়া সেখানে সেটা দিয়ে সেলস বোঝাচ্ছে। দেখেন বাঁকা হয়ে ওপাশে উঠে চলে গেছে কার্ভটা, রাইট? আমি কিন্তু অর্ডার উইনারের ক্ষেত্রে বলছি সেলস কি লো থেকে আস্তে আস্তে হাই হয়ে গেছে না? অর্ডার উইনারের ক্ষেত্রে এই জিনিসটা হয় যখন মিনিমাম না ওই সেট অফ ক্রাইটেরিয়াগুলো থাকে যেটা আপনাকে অন্য অর্গানাইজেশন থেকে ডিফারেন্সিয়েট করবে। বাট অর্ডার কোয়ালিফায়ারের ক্ষেত্রে কি হয়, অর্ডার কোয়ালিফায়ারের ক্ষেত্রে একদম লো থেকে যখন আপনি ওই সেট অফ অ্যাক্টিভিটিসগুলো বা ক্রাইটেরিয়াগুলো নিজের কাছে নিয়ে আসতে পারবেন, তখন সেলসটা মোটামুটি আস্তে আস্তে একটা রেঞ্জ পর্যন্ত লেভেলে কি হবে কার্ভ হয়ে যেতে থাকবে। দেখেন এখানে কিন্তু উপরে বেশি দেখায় না, এখানে অল্প একটু উঠার পর তারপর কি স্লোপ করে এটা একটু হরাইজন্টালি কাইন্ড অফ চলে গেছে। কারণ কি ওই সেট যখন আপনি কোয়ালিফাই করবেন তখন জাস্ট কতটুকু লেভেল পর্যন্ত আপনার সেলসটা থাকবে, সেলসটা কিন্তু এরপর আর বাড়বে, জাস্ট আপনি কোয়ালিফাই করেছেন মার্কেটে এন্টার করার জন্য। এটি হচ্ছে অর্ডার উইনার এবং কোয়ালিফায়ারের ডেফিনেশন। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট টপিক অফ টুডেজ ক্লাস, যেখানে আমরা দেখব যে প্রোডাক্টিভিটি বিষয়টা কি এবং প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট এই বিষয়টাই কিন্তু এই টপিকটা নিয়ে আমরা ম্যাপ করব এই চ্যাপ্টারে। এখন প্রোডাক্টিভিটি কি? এনি আইডিয়া হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? প্রোডাক্টিভিটি মিন্স দ্যাট মিন্স ম্যাম, যদি আমি ইউনিভার্সিটি অফ স্কলার্সের কথা বলি, এখানে 10 জন লেকচারার আছে, 10 জন লেকচারারের মধ্যে সবাই লেকচার দেয়, বাট এখান থেকে দেখা যায় যে 5 জনের লেকচার শুনে স্টুডেন্টরা মডিফাই হয় এবং তারা শিখতে পারে, জানতে পারে। তাহলে ওই 5 জনের মধ্যে হচ্ছে প্রোডাক্টিভ টিচার লেকচারার। বাকি 5 জন আছে তাদের ক্লাস ছাত্ররা মনোযোগ করে না বা তারা সেখান থেকে কিছু শিখতে পারে, দেখুন তারা হচ্ছে আনপ্রোডাক্টিভ। তার মানে কি এই যে টিচারদের কথা বললেন তারা কি ইনপুট দিচ্ছে না? জি, তারা ইনপুট দিচ্ছে এবং সেটা থেকে আউটপুট বের হয়ে আসছে। তার মানে কি আপনি ইনপুট কতটুকু দিচ্ছেন এবং সেটার বিপরীতে আউটপুট কতটুকু পাচ্ছেন, সেটাই হচ্ছে কি প্রোডাক্ট, রাইট? খুব সুন্দর एग्जांपल দিয়েছেন। দেখেন the value of আউটপুট হিসেবে আমরা কি পেয়ে থাকি? হয় সার্ভিস পাই অর প্রোডাক্টস পাই। produced divided by the values of input resources, তার মানে কি কতটুকু ইনপুট দেওয়া হচ্ছে রিসোর্স, সেটার এগেইনস্টে আমরা কতটুকু আউটপুট পাচ্ছি, এটা যখন ডিভাইড করার মাধ্যমে আমরা একটা ফিগার পাবো, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি। এখন ইনপুট হিসেবে কি কি থাকে? ওয়েজেস, কস্ট অফ ইকুইপমেন্ট এন্ড সো অন, বেতন থাকতে পারে, কস্ট অফ ওয়েজেস, লেবার, এভরিথিং কি ইনপুটের মধ্যে ইনক্লুডেড। তাহলে কি প্রোডাক্টিভিটির ফর্মুলাটা দেখেন, আউটপুট তার মানে কি রেজাল্ট, আউটকামটা কি আউটপুট ডিভাইড বাই আমরা কতটুকু রিসোর্স অ্যাড করে আউটপুটটা বের করেছি। এরপর যে ফিগারটা আসবে সেটাকে যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি পার্সেন্টেজে চলে আসবে, সেই পার্সেন্টেজটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি অলওয়েজ রেশিও হয়, ঠিক আছে? প্রোডাক্টিভিটি পার্সেন্টেজে আমরা দেখাই, প্রোডাক্টিভিটি নরমাল যে ফিগার সেটা হয় না, পার্সেন্টেজে হয় যে এত পার্সেন্ট হচ্ছে এই অর্গানাইজেশনের বা এই এমপ্লয়িজদের প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা, রাইট? আচ্ছা, এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল টপিক। এই যে আমরা নেক্সট যে স্লাইড আছে এখান থেকে ক্যালকুলেশন শুরু করব, বাট আজকে আই থিঙ্ক থিওরি যেহেতু বেশ কিছুই ছিল এই পর্যন্ত আমরা রাখি। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে প্রোডাক্টিভিটি ক্যালকুলেশনটা স্টার্ট করব।